ভাবুন তো একটা মন্দির যেখানে হাজার হাজার মানুষ ভক্তি নিয়ে মাথা নোয়াতে আসে, কিন্তু সেই পবিত্র মন্দিরের গর্ভগৃহের আড়ালে যদি দানা বাঁধে এক চরম লালসা, আর সেই লালসার বলি হতে হয় 16 বছরের এক কিশোরী গৃহবধূকে। আজ থেকে প্রায় 150 বছর আগে হুগলির তারকেশ্বরে এমন এক ঘটনা ঘটেছিল, যা কেবল একটি খুনের মামলা ছিল না, তা ছিল এক স্বামী, এক স্ত্রী এবং এক শক্তিশালী ধর্মগুরুর এক বিষাক্ত ত্রিকোণ প্রেমের গল্প, যার শেষ হয়েছিল একটা ধারালো বটির কোপে আর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া কিছু বিশ্বাসে। আমি ওকে মেরে ফেলেছি, আমি আমার এলোকেশীকে শেষ করে দিয়েছি। 1873 সালের 27 মে রক্তমাখা কাপড়ে এক যুবক থানায় ঢুকে এই কথাগুলো যখন চিৎকার করে বলছিল, তখন পুলিশ অফিসাররাও বুঝতে পারেননি তারা ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত মামলার সাক্ষী হতে চলেছেন। কেন একজন শিক্ষিত সরকারি কর্মচারী তার সুন্দরী স্ত্রীকে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে হত্যা করল, আর কেনই বা সেই খুনিকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে এলো হাজার হাজার মানুষ? এই গল্পের গভীরে লুকিয়ে আছে এমন এক সত্য যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। একদিকে দাপুটে মহন্ত মাধবচন্দ্র গিরি, যার ইশারায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। অন্যদিকে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এক সাধারণ কেরানি, যার কাছে তার স্ত্রী ছিল একমাত্র পৃথিবী। কিন্তু এই দুই জগতের মাঝে যখন ঢুকে পড়ল ষড়যন্ত্র আর পরকীয়া, তখন জন্ম নিল এমন এক ট্র্যাজেডি যা আজও বাংলার লোকগাথা আর নাটকে অমর হয়ে আছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই তারকেশ্বর অ্যাফেয়ারের ঘটনা। 1870 সালের শুরুর দিক, চন্দননগরের কাছে কুমোরঘাট গ্রাম, সেখানে বসবাস করতেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নবীন ছিলেন মিলিটারি পে মাস্টার অফিসের একজন উচ্চপদস্থ কর্মচারী, শিক্ষিত, মার্জিত এবং বেশ কিছুটা আধুনিক মনস্ক। তার স্ত্রী এলোকেশী, বয়স মাত্র 16 কি 17। গ্রামের মানুষের মুখে মুখে ফিরত এলোকেশীর রূপের বর্ণনা, কিন্তু নবীন যখন কাজের সূত্রে কলকাতায় থাকতেন, এলোকেশী তখন থাকতেন তার বাবার বাড়ি তারকেশ্বরে। আর এই তারকেশ্বরে লুকিয়েছিল এলোকেশীর জীবনের সব থেকে বড় অন্ধকার। তারকেশ্বর মন্দিরের তখন সর্বেসর্বা ছিলেন মহন্ত মাধবচন্দ্র গিরি। সে সময়কার মহন্তরা ছিলেন অগাধ ক্ষমতার অধিকারী। শোনা যায় একদিন মন্দিরে পূজা দিতে গিয়ে এলোকেশী নজরে পড়ে যান এই মহন্তের। এলোকেশীর সৎমা ছিল অত্যন্ত অর্থলোভী। এই সুযোগটাই নিলেন মহন্ত। ধর্মের আড়ালে শুরু হলো এক নোংরা খেলা। এলোকেশীকে চিকিৎসার নাম করে বা আশীর্বাদের বাহানায় ডেকে নেওয়া হতো মন্দিরের অন্দরমহলে। কিন্তু এক সরল কিশোরী গৃহবধূ কিভাবে মহন্তের লালসার জালে আটকে গেল তা আজও রহস্যে ঘেরা। তখনকার সময়ে তারকেশ্বরের অলিতে গলিতে কান পাতলেই এলোকেশী আর মহন্তের গোপন সম্পর্কের গল্প শোনা যাচ্ছিল। কিন্তু কলকাতায় বসে থাকা নবীন এসবের কিছুই জানতেন না। গ্রামের মানুষ জানতো মহন্তের ক্ষমতা কতটা। কেউ সাহস করে নবীনকে কিছু বলেনি, কিন্তু পাপ কি আর চাপা থাকে? পাড়াপড়শিদের টিটকেরি আর উড়ো কথা শেষমেশ নবীনের কানে পৌঁছালো। নিজের স্ত্রীকে নিয়ে এমন কুৎসিত কথা সহ্য করতে পারেননি তিনি। হন্তদন্ত হয়ে তিনি ফিরে এলেন তারকেশ্বরে। নবীন এসে যখন এলোকেশীকে চেপে ধরলেন, এলোকেশী কান্নায় ভেঙে পড়ল। সে স্বীকার করল মহন্তের লালসার কথা। কিন্তু এখানে একটা অদ্ভুত মোড় আছে। এলোকেশী কি স্বেচ্ছায় মহন্তের কাছে গিয়েছিল, নাকি তাকে বাধ্য করা হয়েছিল? নবীনের জবানবন্দি অনুযায়ী এলোকেশী কেঁদে তার কাছে বলেছিল যে তাকে ভুল বুঝিয়ে এবং ভয় দেখিয়ে মহন্ত এই কাজ করেছে। নবীন চেয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে, শহর থেকে দূরে কোথাও এক নতুন জীবন শুরু করতে। কিন্তু সেই পালানোর পথ কি অত সহজ ছিল? নবীন ঠিক করলেন 27 মে ভোরেই তিনি এলোকেশীকে নিয়ে চন্দননগর চলে যাবেন। কিন্তু মহন্তের চর সর্বত্র ছড়িয়েছিল। নবীনের শ্বশুরবাড়ির ওপর কড়া নজর রাখা হচ্ছিল। পালানোর সব রাস্তা মহন্তের গুন্ডারা আটকে দেয়। নবীন বুঝতে পারলেন তিনি এক বিশাল বড় শক্তির সামনে দাঁড়িয়ে আছেন, যে শক্তিতে হেরে গিয়ে তার স্ত্রী কলঙ্কিনী হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই
নবীনের মাথায় চেপে বসল খুনের নেশা। এক চরম অপমান আর রাগের বশবর্তী হয়ে তিনি এমন কিছু করলেন যা ভাবলে আজও শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। ভোরবেলা, চারদিক তখনও আবছা অন্ধকার। নবীন আর এলোকেশীর ঘরের ভেতর থেকে কোনো কথা শোনা যাচ্ছিল না। নবীনের মনে তখন এক আগ্নেয়গিরি জ্বলছে। তিনি বুঝতে পেরেছিলেন মহন্তের ক্ষমতা আর তার শ্বশুরের লোভের কাছে তিনি পরাজিত। তার প্রাণের চেয়ে প্রিয় এলোকেশীকে তিনি উদ্ধার করতে পারবেন না। তার মনে হচ্ছিল এই কলঙ্কিত সমাজ এলোকেশীকে বাঁচতে দেবে না। আর ঠিক তখনই নবীনের মাথায় এক বিকৃত চিন্তা খেলে গেল, যদি এলোকেশী আমার না হয় তবে সে আর কারও হবে না। কথায় বলে, রাগের মাথায় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নবীন একটি ধারালো বটি হাতে নিলেন। এলোকেশী হয়তো তখন ঘুমাচ্ছিলেন বা হয়তো নিজের স্বামীর কাছে ক্ষমা চাইছিলেন, কিন্তু বুঝে ওঠার আগেই নবীন পরপর 3টি কোপ বসালেন এলোকেশীর গলায়। ছিটকে আসা রক্তে ভিজে গেল বিছানা, মেঝের কোণ আর নবীনের জামা। মাত্র 16 বছরের এলোকেশী যন্ত্রণায় ছটপট করার সুযোগটুকু পেল না। মাথাটা দেহ থেকে প্রায় আলাদা হয়ে গিয়েছিল। এক সময়ের সুন্দরী এলোকেশী এখন মেঝেতে পড়ে থাকা নিথর এক মাংসপিণ্ড। খুন করার পর নবীন কিন্তু পালিয়ে যায়নি। তিনি সোজা হাঁটতে শুরু করলেন থানার দিকে। হাতে তখনও রক্তের দাগ, পরনের কাপড় ভেজা। ডিউটি অফিসারের সামনে গিয়ে শান্ত গলায় তিনি বললেন, আমি আমার স্ত্রীকে খুন করেছি, আপনারা আমাকে গ্রেপ্তার করুন। পুলিশের কাছে এই স্বীকারোক্তি ছিল বজ্রপাতের মতো, কিন্তু নবীনের চোখে তখন অনুশোচনা নয়, ছিল এক অদ্ভুত শান্তি, যেন তিনি তার স্ত্রীকে মহন্তের হাত থেকে মুক্ত করেছেন। শ্রীরামপুর কোর্টে যখন এই মামলার বিচার শুরু হলো, তখন তা আর সাধারণ খুনের মামলা রইল না। গোটা বাংলা দুভাগে ভাগ হয়ে গেল। একদিকে ব্রিটিশ আইন, অন্যদিকে ভারতীয় সংস্কার। কোর্ট প্রাঙ্গণে হাজার হাজার মানুষ জমা হতে শুরু করলো। অবাক করার মতো বিষয় হলো, মানুষ নবীনকে ঘৃণা করার বদলে তার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করলো। সবাই বলতে লাগলো, নবীন ঠিকই করেছে। স্ত্রীর কলঙ্ক মোচনের আর কোনো পথ ছিল না। উকিলরা দাবি করলেন, নবীন সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। কিন্তু মামলার সবথেকে বড় আকর্ষণ ছিল অন্যজন। মামলার 13 নম্বর সাক্ষী হিসাবে তলব করা হলো মন্দিরের মহন্ত মাধবচন্দ্র গিরিকে। যখন মহন্ত কোর্টে ঢুকলেন, তখন উত্তেজনার পারদ তুঙ্গে। মহন্ত প্রথমে সব অস্বীকার করেন। তিনি দাবি করেন তিনি এলোকেশীকে চেনেনই না। কিন্তু প্রসিকিউশন যখন মহন্তের সাথে এলোকেশীর সম্পর্কের প্রমাণ তুলে ধরল, তখন মহন্তের রাজকীয় অহংকার ধুলোয় মিশে গেল। প্রথমবারের মতো কোনো দাপুটে ব্রাহ্মণ ধর্মগুরুকে সাধারণ অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড়াতে হলো। শ্রীরামপুর কোর্টে তখন টান টান উত্তেজনা। মামলার মোড় এমন একদিকে ঘুরল যা ব্রিটিশ বিচার ব্যবস্থায় সচরাচর দেখা যায় না। জুরি মেম্বাররা সবাই ছিলেন ভারতীয়। তারা নবীনকে অপরাধী হিসেবে দেখতেই রাজি ছিলেন না। তাদের চোখে নবীন ছিলেন এক মর্যাদাবান স্বামী, যিনি কলঙ্কের হাত থেকে পরিবারকে বাঁচাতে চরম পথ বেছে নিয়েছেন। জুরি রায় দিলেন নবীন নির্দোষ, কারণ খুনের সময় তিনি মানসিকভাবে উন্মাদ ছিলেন। আদালত জুড়ে তখন উল্লাস, কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না। সেশন জজ ফিল্ড সাহেব জুরিদের এই নেটিভ জাস্টিস বা দেশীয় ন্যায় বিচার মেনে নিতে পারলেন না। তিনি মামলাটি পাঠিয়ে দিলেন কলকাতা হাইকোর্টে। সেখানে ব্রিটিশ বিচারকরা স্পষ্ট জানিয়ে দিলেন, রাগ বা অপমান কোনোভাবেই খুনের অজুহাত হতে পারে না। হাইকোর্ট নবীনকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করল। রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড এবং আন্দামানে দ্বীপান্তর। যে নবীনকে জনতা বীরের মর্যাদা দিয়েছিলেন, তাকে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হলো জমপুরীর মতো সেই সেলুলার জেলে। কিন্তু মানুষের ক্ষোভের আগুন তখন জ্বলছে মহন্ত মাধবচন্দ্র গিরির বিরুদ্ধে। জনমতের চাপে পুলিশ মহন্তকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। ভারতীয় দণ্ডবিধির 497 ধারায় পরকীয়া বা ব্যভিচারের মামলায় মহন্তের বিচার শুরু হয়। যে ধর্মগুরু নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ভাবতেন, তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা করা হলো। এই প্রথম বাংলার ইতিহাসে কোনো প্রভাবশালী মহন্তের জেল হলো। মহন্তকে জেলে ঘানি টানতে দেখে
সাধারণ মানুষ শান্ত হলো ঠিকই, কিন্তু তাদের মনে ক্ষোভ রয়েই গেল। খুনি নবীন কেন জেলে পচবে, যেখানে আসল অপরাধী ছিল মহন্ত? নবীনের কারাদণ্ডের পর গোটা বাংলায় প্রতিবাদের ঝড় ওঠে। হাজার হাজার মানুষ পিটিশনে সই করে। অবশেষে মানুষের আবেগের কাছে ব্রিটিশ সরকার নথি স্বীকার করতে বাধ্য হয়। মাত্র 3 বছর পরেই 1876 সালে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে নবীন যখন আবার তার গ্রামে ফিরলেন, তখন তিনি এক অন্য মানুষ। আর সেই হাসি খুশি জীবন আর সেই 16 বছরের সুন্দরী স্ত্রী সব তখন কেবলই এক রক্তাক্ত স্মৃতি। তারকেশ্বরের এই ঘটনা বাংলার লোক সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল। এই কাহিনী নিয়ে শয়ে শয়ে নাটক লেখা হয়েছে, যাকে বলা হয় মহন্ত এলোকেশী পালা। আজও তারকেশ্বর মন্দিরে গেলে মানুষের মুখে মুখে এই ট্র্যাজেডির কথা শোনা যায়। কিন্তু এই পুরো গল্পে আসল বলি কে হয়েছিল? সেই কিশোরী এলোকেশী, যার ইচ্ছের কোনো দাম ছিল না, নাকি নবীন, যার সাজানো সংসার তছনছ হয়ে গিয়েছিল? অথবা আমাদের সমাজ ব্যবস্থা? 150 বছর পেরিয়েও এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত। ভালোবাসা যখন জেদ আর লালসার বলি হয়, তখন ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়। এলোকেশী আর নবীনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, অপরাধ কেবল আইনের চোখে হয় না, অনেক সময় অপরাধ জন্ম নেয় পরিস্থিতির চাপে। আপনার কি মনে হয়, নবীনের কি মুক্তি পাওয়া উচিত ছিল? কমেন্টে জানান। দেখা হবে পরের কোনো এক অপরাধের ফাইলে। ভালো থাকবেন।